প্রতিটা এই ঘটনাটা যেগুলো ঘটেছিল এবং বিশেষ করে 21st সেঞ্চুরিতে যখন আমরা দেখেছি, বিশেষ করে ইরাকের পরে আমরা লিবিয়া দেখেছি, তারপরে সিরিয়াতে এই ঘটনাটা হয়েছিল। সিরিয়াতে যদিও ইউনাইটেড নেশনসে প্রচুরবার আলোচনা হয়েছে কোনো ধরনের ইন্টারভেনশন করা যায় কিনা, কিন্তু আমরা দেখলাম যে সেখানে যেহেতু কোনো সিদ্ধান্ত আসে নাই, পরবর্তীতে বৃহৎ রাষ্ট্রগুলো তাদের মতো করে তাদের যে স্যাটেলাইট নন স্টেট অ্যাক্টরগুলো রয়েছে তাদের সাথে সহায়তা করেছে এবং একটা পর্যায়ে পরে কিন্তু জেনারেল আসাদকে কিন্তু মানে আসাদকে প্রেসিডেন্ট আসাদকে সরানো সম্ভব হয়েছে এবং এখন সিরিয়ায় যারা রয়েছেন তারা অনেকটা চিন্তা করা হয় যে প্রো ওয়েস্টার্ন আর্গুয়েবলি অনেকে মনে করেন। একইভাবে ইরানের ঘটনাটা অত্যন্ত ভিন্ন, কারণ এখানে আমরা মানে রেজিম চেঞ্জকে প্রাইমারি অবজেক্টিভ হিসেবে কখনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আলোচনা হতে দেখিনি। সবসময় যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে ডিনিউক্লিয়ারাইজেশন করা, ইরানের নিউক্লিয়ার অস্ত্রকে যাতে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেই জায়গাটাকে সামনে আনা হয়েছে। এবং 2016-তে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম আসলেন তার পরপরই কিন্তু ইউনাইটেড স্টেটস এরকম একটা মাল্টি পার্টি টক থেকে বের হয়ে আসে। তখন একবার যে সম্ভাবনা তৈরি হয়েছিল ইরানকে নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টা, সেটা দূর হয়ে গিয়েছিল। আবার আমরা 2025-এ এসে কিন্তু একই ঘটনাটা দেখলাম এবং এই আক্রমণটা তখনই হলো যখন এই আলোচনাটা শুরু হয়েছে। তার মানে এখানে এগেইন পাওয়ার পলিটিক্স বা আমরা যেটাকে বলি যে অ্যাগ্রেসিভ পলিটিক্সটা জিতে গেল এগেইনস্ট দি নেগোসিয়েশন। যে নেগোসিয়েশন করেও কি ইরানকে তাহলে এক ধরনের এই অ্যাটমিক এনার্জি কমিশনস বা আমরা যেটাকে বলি যে ইউনাইটেড নেশনসের যে নিয়মের মধ্যে বা ইরান নিজের এনপিটি সিগনেটরি, সো এখানে আসলে এক ধরনের মানে হিপোক্রেসি বলা যায় লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের, যে যেখানে হচ্ছে যে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা মনে করি যে নিউক্লিয়ার ওয়েপেন যদি প্রতিষ্ঠিত শক্তির কাছে থাকতে পারে তাহলে সেটা হুমকি নয়, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন যখন ইরানের কাছে থাকে তখন সেটা হুমকি। তাহলে বিষয়টা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপেন হুমকি না রাষ্ট্র হুমকি, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে বোঝা যাচ্ছে যে ইরান আসলে হুমকি কার কাছে, সেটা অবশ্যই এখানে আমাদের কাছে প্রতীয়মান যে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস বা বেশ কিছু আরও যারা এই ধরনের রাষ্ট্রগুলো রয়েছে এভাবে মনে করে যে ডিনিউক্লিয়ারাইজেশনই শুধুমাত্র নয়, ইরানের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ইরানকে এই ধরনের বৈরী অবস্থা ফেস করতে হবে এবং ইরান তার সাধ্যমতো ততটুকু পর্যন্ত এটা ঠেকিয়ে রাখতে পারে। টোটাল যে মিলিটারি যে মার্কেট সিস্টেম, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি মানে আমরা যেটাকে আর্মস ইন্ডাস্ট্রি বলি, সেই কনটেক্সট থেকে দেখলে বোঝা যাবে যে ইরান এখনও পর্যন্ত অর্গ্যানিক ওয়েতে, অর্থাৎ তার যেই টেকনোলজি রয়েছে সেই জায়গাটা দিয়েই প্রতিরোধ করার বা সেলফ ডিফেন্স করার চেষ্টা করছে। ইসরায়েলের কনটেক্সটে আমরা যদিও জানি যে তার আকাশ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা তার নিজস্ব তৈরি, কিন্তু এগুলো এক ধরনের কোলাবোরেটিভ রিসার্চ ইনোভেশনের মাধ্যমে তৈরি হয়। তারপরেও বলা যায় যে ইসরায়েল এখনও পর্যন্ত তার শক্তি দিয়েই আক্রমণ করে যাচ্ছে এবং ইরান তার শক্তি দিয়ে চেষ্টা করছে পাল্টা আক্রমণ করার। এবং আসলেই অনেকের কাছে সারপ্রাইজিং যে যেভাবে সুসংহত একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছিল সেটা ভেদ করেও যেহেতু ইসরায়েলের বেশ কিছু শহরে এই আক্রমণগুলো সফলভাবে সংঘটিত হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা একটা পাল্টা প্রতি হামলার মতো জায়গায় যাচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এর পরের জায়গাটা কি, মানে এর পরের জায়গাটা হচ্ছে যে যখন একটা পর্যায়ে পরে মনে হবে যে ঠিক আছে ইরানের যে কি বলা হয় সক্ষমতা সেটা যদি শেষ হয় তাহলে ইরানকে কেউ সহযোগিতা করবে বা ইসরায়েলকে এখনই আমরা শুনতে পাচ্ছি যে এক ধরনের যে যদিও ক্লিয়ার কাট কোনো ডিসিশন আসছে না, কিন্তু আমেরিকার এক ধরনের সহায়তার প্রয়োজন হতে পারে। সুতরাং মানে রিজনাল এক ধরনের যে সম্প্রসারণ এই কনফ্লিক্টে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নন স্টেট অ্যাক্টররা রয়েছে এই জায়গাটাতে। এখনও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিছুটা অংশে কার্যকরী রয়েছে, যদিও আমরা জানি যে হেজবুল্লাহকে অনেকখানি নিউট্রালাইজ করা সম্ভব হয়েছে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে বা সিরিয়া হয়তো এখন আর তেমনভাবে সহায়ক শক্তি হিসেবে ইরানের আসবে না, কিন্তু এর বাইরে যে কি আমরা চিন্তা করতে পারি কিনা যে না ঠিক আছে রাশিয়ার এঙ্গেজমেন্টের কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা, যদিও সেটা মনে হচ্ছে রাশিয়া যেহেতু ইউক্রেনে এঙ্গেজড সো ইট উইল বি ডিফিকাল্ট। কিন্তু এর যে রিজনাল আমরা বলবো যে এক ধরনের সম্প্রসারণ বা কিছুটা গ্লোবাল সম্প্রসারণ এই কনফ্লিক্টের হতে পারে, সেটা হয়তো এরকম না যে একটা বিশ্বযুদ্ধের পর্যায়ে যেটা আমরা 20th সেঞ্চুরিতে দেখেছি। এখন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্টার্স অ্যান্ড রিজনাল অ্যাক্টার্সরা ভিন্নভাবেও এঙ্গেজ হয়। সিরিয়া অ্যাজ এ হোল ব্যাটল গ্রাউন্ড এটার একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। সো এই অঞ্চলেও আমরা এই জিনিসটা দেখতে পারি বলে মনে হয়।